বন্ধুগণ, এই সকালবেলা এই হাঁটতে হাঁটতে একটা কথাই মনে পড়ল। মিস্টার মেজর ডালিম, তার কথাবার্তা একটু উদ্ভট মনে হচ্ছে। উল্টা পাল্টায়, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। যেমন ধরুন, ও বলছে বুদ্ধিজীবীদের ইন্ডিয়া হত্যা করেছে 50 বছর পর, যেটা হাস্যকর। আচ্ছা, ছেড়ে দিলাম এসব। তার একটা বিষয় আমার খুব সন্দেহ হচ্ছে, তার বয়স নিয়ে। তার কথাবার্তা বা বিভিন্ন ইনফরমেশন থেকে বোঝা যায় যে 71-এ তার বয়স কমপক্ষে 25 ছিল, 30ও হতে পারে। সেই হিসেবে তার বর্তমান বয়স হওয়া উচিত কমপক্ষে 80 বছর। তো 80 বছরের একজন বৃদ্ধ যতই আরাম আয়েসে থাকুক, 80 বছরের একজন বৃদ্ধ এত তরতাজা 35-40 বছরের যুবকের মতো মনে হয়। এটা একটু হাস্যকর বা বেমানান মনে হচ্ছে না? আপনাদের কারো মনে কি এই প্রশ্নটা জাগেনি? হ্যাঁ, কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে যে সে আসল ডালিম নয়। ও কথাটা আমরা উড়িয়ে দিয়েছিলাম, প্রথম বুঝিনি এবং ভাবছি এটা একটা গুজব ছড়াচ্ছে। আর হয়তো বা কেউ কেউ ওই ফেসবুক, ইউটিউবে আপনার লাইক এবং কমেন্টস পাওয়ার জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য কত কিছু করছে। সেই রাস্তায় না হয় নাই গেলাম। অনেকেই ভুয়া তথ্য দিচ্ছে, উদ্ভট দিচ্ছে, একটু আকর্ষণ বাড়ানোর জন্য। হয়তো বা এইরকম একটা নিউজ দিয়েছিল ডালিম সম্পর্কে। কিন্তু ডালিমের বিভিন্ন অপ্রাসঙ্গিক কথাবার্তা, বিভিন্ন অযৌক্তিক কথাবার্তা কেমন জানি একটু সন্দেহের উদ্রেক করে। আমরা আগে শুনেছিলাম সে মারা গেছে, এখন সে হঠাৎ হাজির হয়েছে। এটা হতেই পারে সে মারা যায়নি, হয়তো বা গোপনে ছিল। কিন্তু এত বছর পর তিনি উদয় হলেন, হয়ে যেসব তথ্য আমাদের দিচ্ছেন তাও যদি সঠিক হতো, আমরা ধরে নিতে পারতাম যে সে ডালিম। কিন্তু 80 বছরের এক যুবককেই বলবো আমি, তো সে যেভাবে কথা বলছে, তার চুল দাড়ি সব কিছু দেখে মনে হয় না তার বয়স 50-এর বেশি। 80 বছরের একজন বৃদ্ধ এরকম হতে পারে না, যতই সে ভালো পরিবেশে থাকুক। আমার মনে হয় এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। প্রশ্ন হচ্ছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? খতিয়ে দেখার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার তো দেখবে না, সরকার তো এই রাস্তায় হাঁটছে। বর্তমান সরকার এই রাস্তায় হাঁটছে, সে তো এটা দেখবে না। তাহলে কে দেখবে? আমাদের দেখতে হবে, সাধারণ মানুষকে দেখতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি ডালিমের ডিএনএ টেস্ট করানোর জন্য। তাহলেই সব কিছু এক হয়ে যাবে। ধরা পড়বে নাকি আমি মিথ্যা সেটাও ধরা পড়বে, নাকি ডালিম সত্য সেটাও ধরা পড়বে। তো যাই হোক, তার উদ্ভট কথাগুলোর মধ্যে যেমন 30 লক্ষ শহীদ নিহত হয়েছে, সেটাকে বানিয়েছে সে 3 লক্ষ। একটা শূন্য কমিয়েছে মাত্র, বেশি কিছু না। আর অনেক কিছুই আছে যেগুলো অপ্রাসঙ্গিক নয়, বাট অযৌক্তিক। কোনো যুক্তিতেই তা মানা যায় না। বঙ্গবন্ধু সম্পর্কে যে যা বলছে সেটা তো রীতিমতো রাগেরই উদ্রেক করে। কারণ বঙ্গবন্ধু এমন একজন মানুষ যাকে কেউ অস্বীকার করতে পারে না।
হ্যাঁ, অনেকেই অস্বীকার করছে, তার মূর্তি ভেঙে ফেলছে, তাকে অপমান করছে, সেগুলো হচ্ছে পলিটিক্যাল রেষারেষির কারণে। কিন্তু ব্যক্তি বঙ্গবন্ধু, তার জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো কিনা এটা সত্য। ব্যক্তি বঙ্গবন্ধুর সাথে শেখ হাসিনাকে মিলানো উচিত নয়। শেখ হাসিনা রাজনৈতিক ভুল করতে পারে, আওয়ামী লীগ রাজনৈতিক ভুল করতে পারে, তাই বলে বঙ্গবন্ধুকে দায়ী করা সেটা অন্যায় হবে। আর বঙ্গবন্ধুকে দায়ী করার সাথে সাথে ৭১কে ভুলে যাওয়া সেটা অন্যায় হবে। ৭১কে যদি আপনি ভুলে যান, তাহলে আপনাকে বলতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার বাবা মাকেও ভুলে যাচ্ছেন। কারণ ৭১ আমাদের প্রেরণা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। আপনারা সংগ্রাম করুন, আন্দোলন করুন, যাই করুন, দেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করবেন না। ইতিহাস কাউকে ক্ষমা করে না, সে কথাটা মনে রাখা উচিত। ডক্টর ইউনূস যখন দায়িত্ব নেন, তখন আপনাদের মনে আছে কিনা জানি না, আমি তখন সিরাজউদ্দৌলার একটা সংলাপ দিয়েছিলাম ডক্টর ইউনূসের পক্ষে, সবাইকে একত্রিত করার জন্য আবেদন জানিয়ে। তারপর আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যেটা ডক্টর ইউনূসেরই পক্ষে। একজন নোবেল বিজয়ী, একজন জ্ঞানী ব্যক্তি যার দায়িত্ব নিয়েছেন, আমরা অনেক আশা নিয়েছিলাম হয়তো তিনি দেশটাকে সুন্দর এবং রাজনৈতিক রেষারেষি মুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে পারবেন। কিন্তু আস্তে আস্তে যে প্রমাণিত হলো, ডক্টর ইউনূস আসলেই নোবেল পাওয়ার যোগ্যতা রাখেন না। এখন এই আমেরিকা থেকেও কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে তিনি লবি করে যে নোবেলটা নিয়েছেন তার প্রমাণ পাওয়া যাচ্ছে। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন। আমার মতে তো তার নোবেল পুরস্কারটা কেড়ে নেওয়া উচিত। যে ব্যক্তি একটা দেশের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সারা দেশটা অশান্তিতে নিমজ্জিত হয়ে আছে, সেই নোবেল কমিটির উচিত তার নোবেলটা কেড়ে নিয়ে যাওয়া। সে কি করে শান্তি প্রতিষ্ঠা করলো বাংলাদেশে? গ্রামীণ ব্যাংক দিয়ে বাংলাদেশে সে শান্তি প্রতিষ্ঠা করেছে। আমি অস্বীকার করছি না যে তার যে থিওরি সেটা খুবই একটা ভালো একটা থিওরি ছিল, যেটা প্রয়োগ করে বাংলাদেশের মানুষ উপকৃত হতে পারত, কিন্তু হয়নি। ঋণ নিয়ে মানুষ স্বাবলম্বী হতে পারত, কিন্তু হয়নি। ঋণ নিয়ে মানুষ নিজেদের খরচ মেটানোর জন্য আরও ঋণগ্রস্ত হয়েছে, আর সেই ঋণ আদায় করার জন্য তাদের উপর অত্যাচার করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে কে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, সুখী হয়েছে? দুই একজনকে দেখাতে পারবেন আপনারা? তাহলে বাংলাদেশ গ্রামীণ ব্যাংক কি করে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করলো? একটা উদাহরণ দেখান, একটা এলাকার কথা বলুন যারা গ্রামীণ ব্যাংকের লোন নিয়ে ওই এলাকায় শান্তি বিরাজ করছে, ওই এলাকায় কোনো গরিব নেই, ওই এলাকায় সবাই সবার উপার্জিত অর্থ নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। যদি দেখাতে না পারেন, তাহলে সে কি করে শান্তি পুরস্কার পায়? আমার ঘৃণা হচ্ছে এখন এই নোবেল কমিটির উপর। আমার আস্থা হারিয়ে গেছে এখন নোবেল শব্দটার উপর। যারাই পাক, পৃথিবীর যারাই পাক, এখন তো সেটাকে আর বিশ্বাস করা যাবে না, যোগ্যতার মাপকাঠি বলা যাবে না। সে যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। ডক্টর ইউনূস দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন, আর সবচেয়ে বেশি যার ভূমিকা দেশটা ধ্বংস হয়ে যাওয়ার, সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান। সে বেঈমান, বিশ্বাসঘাতক। আমরা অতীতে অনেক সেনাবাহিনী দেখেছি, সেনাবাহিনী প্রধান দেখেছি, ক্রান্তি লগ্নে
ক্ষমতার লোভে হোক আর যে করে হোক দায়িত্ব নিয়েছে। আমরা প্রতিবাদ করেছি সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার কারণে, কিন্তু এবার যদি সেনাবাহিনী দায়িত্ব নেয় তাহলে বাংলার মানুষ খুশি হবে। কিন্তু সে দায়িত্ব নেয়নি, সে জামাতদের হাতে হাত মিলিয়ে নিজের আত্মীয় শেখ হাসিনার সাথে বেইমানি করেছে। আমি শেখ হাসিনার পক্ষে কথা বলছি না, আমি বিএনপিরও পক্ষে কথা বলছি না, কিন্তু দেশটা চালাবে কে? ওই সমন্বয়ক, ওরা তো জামাতের কচি কচি বাচ্চা গর্তে লুকিয়েছিল এতদিন। আওয়ামী লীগের নিজের খোরা গর্তে ওরা লুকিয়েছিল, বের হয়ে তারা এখন দায়িত্ব নিয়েছে। আগামীতে তারা রাজনৈতিক দল গঠন করে, নির্বাচন করে সরকার গঠন করতে চায়, ক্ষমতা দখল করতে চায়। বাংলার মানুষ জেগে উঠবে। তাই আপনাদের সবার কাছে আহ্বান, দেশটাকে আর ধ্বংস হতে দেবেন না। এবার সময় এসেছে, নামুন, রাস্তায় নামুন, ওই শয়তানদের হাত থেকে দেশকে বাঁচান। যত দেরি করবেন অনেক ক্ষতি হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।